দেখে নেব খেলার সময় শিরোনাম। বিসিবি নির্বাচন নিয়ে নাটক চলছেই, সমাধান হয়নি কাউন্সিলর জটিলতার। নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমির বিরুদ্ধে শর্তভঙ্গের অভিযোগ লেজেন্ডস অব রূপগঞ্জের। কাল চ্যালেঞ্জ কাপ ফাইনাল দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। শিরোপা ধরে রাখতে মুখিয়ে বসুন্ধরা কিংস, কুমিল্লার মাঠ নিয়ে বিরক্ত মোহামেডান। এবং কিছুক্ষণ পর চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামবে বার্সেলোনা। কাতালুনিয়ানদের প্রতিপক্ষ নিউ ক্যাসল, ম্যানচেস্টার সিটির প্রতিদ্বন্দ্বী সিরিয়া চ্যাম্পিয়ন নাপোলি। এই মুহূর্তে আবুধাবিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সবশেষ খবর জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। নির্ধারিত করে কিছুই বলা যাচ্ছে না। এই ম্যাচটা আসলে এতটাই শেষ পর্যন্ত আসবে বা শেষ পর্যায়ে এই ম্যাচের ভাগ্য আসবে, আসলে সেটা প্রথম ইনিংসের একদম শেষ পর্যন্ত আসলে বোঝা যায়নি। বাংলাদেশ দলের যদি সুপার ফোরের জায়গা নিশ্চিত না হয় সেক্ষেত্রে নিজেদেরকে তো দোষারোপ করবেই, তার পাশাপাশি হয়তো গণিত ভেলালাগেকে একটা দায় দেওয়ার একটা সুযোগ থাকবে, কারণ ভেলালাগের লাস্ট যে ওভারটা তিনি করেছেন মোহাম্মদ নাবির এগেনস্টে সেই ওভারে আফগানিস্তান দল 31 রানের একটা সংগ্রহ নিয়েছে এবং সেই 31 রানে ভর করে আফগানিস্তানের টোটাল পুঁজিটা 169 রানের মতন একটা বড় জায়গায় গিয়ে পৌঁছেছে, যখন আসলে আফগানিস্তান 120 কিংবা সর্বোচ্চ 130-এর মধ্যেই আটকে থাকবে এমনটাই মনে হচ্ছিল। এবং মোহাম্মদ নাবি সেখানে 5-6-এর মাধ্যমে একটা রেকর্ডও তৈরি করেছেন। আফগানিস্তান টি-20 ফরম্যাটে এর আগে একটা পার্টিকুলার ওভারে এত বেশি রান এর আগে কখনোই নেয়নি, অর্থাৎ সেই রেকর্ড গড়া একটা ওভারের পরে আফগানিস্তান দল যেমন নিজেদের পুঁজিটা বাড়িয়েছে, ঠিক তেমনি বাংলাদেশ দলের সম্ভাবনাটাও অনেকটাই কমিয়ে দিয়েছে। তবে কৃতিত্ব দিতে হবে শ্রীলঙ্কাকে, 170 রানের বিশাল টার্গেটের পরেও এই ধরনের পিচে যখন আসলে সেই ধরনের টার্গেট একটা অনেকটাই কঠিন বলা চলে, শ্রীলঙ্কা কিন্তু ভালো ব্যাটিং করছে এবং ম্যাচ একদম শেষ প্রান্তে তারা টেনে নিয়ে এসেছে। এখান থেকে আসলে ম্যাচের ভাগ্য কোন দিকে যায় শ্রীলঙ্কা সেটা আসলে ঠিক করবে বাংলাদেশ দলের জন্য, কারণ এরই মধ্যে শ্রীলঙ্কা বি গ্রুপ থেকে একমাত্র দল হিসেবে সুপার ফোরে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। এখন অন্য স্পটটাতে কে যাবে, অর্থাৎ বাংলাদেশ নাকি আফগানিস্তান, সেখান থেকে আসলে সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে শ্রীলঙ্কার এই ম্যাচ জিতবে কি জিতবে না তার উপর। এবং এই মুহূর্তে মেন্ডিস শ্রীলঙ্কার হয়ে যেমন আশা টেনে নিয়ে যাচ্ছেন, ঠিক তেমনি বাংলাদেশের আশাটাও আসলে মেন্ডিসের উপর নির্ভর করছে। এই ব্যাটার, অভিজ্ঞই ব্যাটার, আসলে উইকেটে 40টার বেশি বল খেলে ফেলেছেন, নিজের 50 তুলে নিয়েছেন। এখন সেখান থেকে অ্যাক্সেলারেশন করার জন্য, অর্থাৎ ইনিংসটা আরেকটু স্ট্রাইক রেটটা বাড়ানোর জন্য মেন্ডিস দলের জয়টাও নিশ্চিত করতে পারে এবং শ্রীলঙ্কা আপাতত সেই চেষ্টাটাই করছে। কারণ আমি যদি শ্রীলঙ্কার পার্সপেক্টিভটাও বলি যে সুপার ফোরে তারা কিন্তু এখান থেকে এই দলটার বিপক্ষে, অর্থাৎ B2 থেকে যারা যাবে, বি গ্রুপের রানার্স আপ যারা হবে তাদের বিপক্ষেই কিন্তু 20 তারিখে আবারও খেলতে হবে। সেক্ষেত্রে আফগানিস্তানের থেকে বাংলাদেশ তাদের কাছে একটা সহজ অপশন মনে হতে পারে। এবং অন্যদিকে বাংলাদেশের জন্য আমি যদি বলি, বাংলাদেশ দল এই মুহূর্তে দুবাইতে অবস্থান করছে এবং তারা দুবাইতে অবস্থান করেই নিশ্চিতভাবে এই ম্যাচটা দেখছে। তারাও আসলে ঠিক করতে চাচ্ছে যে আসলে তাদের পরবর্তী গন্তব্য কোথায় হবে। কালকে তারা প্র্যাকটিস করবে নাকি বাংলাদেশের বিমানে উড়ে দেশে ফেরত চলে যাবে, সেটাও আসলে তারাও তেমনি একটা অনিশ্চয়তার মধ্যে আছে। ঠিক তেমনি এখানে খেলা কভার করতে আসে বাংলাদেশের যে গণমাধ্যম কর্মীরা রয়েছে তারাও কিন্তু একইভাবে একটা দোলাচলের মধ্যে রয়েছে, কারণ সুপার ফোরে বাংলাদেশ না গেলে এই এশিয়া কাপের আমেজ অনেকটাই একদম ভাটা পড়ে যাবে। আমার কাছে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ এবং বাংলাদেশের সুপার ফোরের ভাগ্য নিয়ে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত থেকে এই ছিল সব শেষ। নিশ্চিতভাবেই বাংলাদেশ দলের যে সমর্থকরা রয়েছেন তারা এই ম্যাচে শ্রীলঙ্কা দলকেই সাপোর্ট করছেন। এই মুহূর্তে শেষ পর্যন্ত কি হয় আসলে সেটাই তাদের দেখার অপেক্ষা। আমাদের সঙ্গে আবুধাবি থেকে যুক্ত হয়ে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের এবং সুপার ফোরে যাওয়ার জন্য বাংলাদেশের যে সমীকরণ তার সবশেষ খবর জানাচ্ছিলেন সাব্বির মিথুন। ক্রিকেটের আরও খবর জানাবো। কাউন্সিলর নমিনেশন ফর্ম জমা দেওয়ার ডেডলাইন চলে আসলেও কাউন্সিলরশিপ জটিলতার সমাধান করতে পারেনি ক্রিকেট বোর্ড। লেজেন্ডস অব রূপগঞ্জের দাবি 2024-25 মৌসুমে খরচ বাবদ নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমিকে 10 লাখ টাকা দিয়েছে তারা। শর্ত ছিল ওই একাডেমি থেকে রূপগঞ্জ মনোনীত ব্যক্তিকে বিসিবি নির্বাচনে কাউন্সিলর করতে হবে, আর সেই শর্ত ভঙ্গের অভিযোগ দিয়ে বোর্ডকে চিঠি পাঠিয়েছে রূপগঞ্জ। এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন আকরাম খান। বিসিবি পরিচালক বলেন স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বলেই অংশ নিচ্ছেন না আসন্ন নির্বাচনে।
2 দিন বাড়িয়ে কাউন্সিলর নমিনেশন ফর্ম জমা দেওয়ার ডেডলাইন 19 সেপ্টেম্বর করে বিসিবি। 20 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে নির্বাচন কমিশন। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বেশ কয়েকটি ক্লাবের মালিকানা নিয়ে দ্বন্দ্ব নিরসনে ঘাম ছুটে গেল অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেন হায়দারের ট্রাইব্যুনালের। শুরুটা ঢাকা স্পার্টানস, ব্লুজ ক্রিকেটার্স, ঢাকা রেঞ্জার্স ও গোল্ডেন ইগলসকে দিয়ে 2016 থেকে 19 সালের মধ্যে এই 4 ক্লাব কিনে নিয়েছিলেন এমন দাবি তানভীর আহমেদের। আর 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ে মালিকানা দাবি করছেন লোকমান হোসেন ভুইয়া। এমনকি দ্বন্দ্বের জেরে তানভীরকে অপহরণের অভিযোগও ওঠে বিসিবির সাবেক পরিচালক লোকমানের বিরুদ্ধে। ওই 4 ক্লাব নিয়ে শুনানি চলে টানা কয়েকদিন। অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক ক্লাবেরই মালিকানা বেদখলের অভিযোগ রয়েছে। অভিযোগের তীর রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। শোনা যাচ্ছে আজাদ স্পোর্টিং এর পুরানো ও নতুন কমিটির মধ্যে সমস্যার শেষ নেই। আবার লেজেন্ডস অব রূপগঞ্জ নিয়েও রয়েছে ঝামেলা। রূপগঞ্জের দাবি 2024-25 মৌসুমে খরচ বাবদ নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমিকে 5 লাখ করে 2 দফায় মোট 10 লাখ টাকা দিয়েছিল তারা। শর্ত ছিল ওই একাডেমি থেকে রূপগঞ্জ মনোনীত ব্যক্তিকে বিসিবি নির্বাচনে কাউন্সিলর করতে হবে। কিন্তু এখন আর যোগাযোগ করছে না একাডেমির প্রতিনিধিরা, এমনকি ফোনও ধরছে না। শর্ত ভঙ্গের অভিযোগ দিয়ে ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়েছে রূপগঞ্জ। এদিকে এসব ঘটনায় কপালের ভাঁজ বড় হচ্ছে ক্রিকেট সংশ্লিষ্টদের। এমন পরিবেশের কারণেই নির্বাচনে অংশ নিচ্ছেন না জানিয়েছেন আকরাম খান। দুইজনের জন্য উইশ করছি, বাট এখন সিচুয়েশন যেটা আসছে, বাট আমার মনে হয় যে প্লেয়ারদেরকে কিন্তু প্লেয়ারই পরিচয়টা দেওয়া কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। রিসেন্টলি আপনার দেখছি অনেক ব্যাপারগুলো যেগুলো আসলে আমার পছন্দ হচ্ছে না। এটা মানে ক্রিকেট হওয়া উচিত না, এবং যা হচ্ছে ডে বাই ডে এটা তো আরও খারাপ হচ্ছে। তো আমার মনে হয় এগুলো কিন্তু ক্রিকেটের জন্য ভালো হচ্ছে না। বোর্ড থেকে তালিকা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে নির্বাচন কমিশন। অভিযোগগুলো যদি তখনও থেকে যায় তাহলে কঠিন পরীক্ষায় পড়তে হবে তাদেরও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের ফুটবলের খবর। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের শুরুতে চ্যালেঞ্জ কাপের উত্তাপ। রোমাঞ্চকর এই ম্যাচে অভিজাত বসুন্ধরা কিংস মুখোমুখি হবে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এক দলের সামনে চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখা, আর অন্য দলের লক্ষ্য চ্যালেঞ্জ কাপের ট্রফি ঘরে তুলে মৌসুম শুরু করা। এই ম্যাচের আগে দুদলই সমীহ করছে প্রতিপক্ষকে। তবে মাঠের বেহাল দশায় হতাশ কিংস ও মোহামেডান। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2:30টায়। বসুন্ধরা কিংস বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, আভিজাত্য আর ঐতিহ্যের এক লড়াই। দেশের ফুটবলে নতুন দিনের সবচেয়ে রোমাঞ্চকর এক দ্বৈরথ। পরতে পরতে রোমাঞ্চে ঠাসা এই দ্বৈরথের মুখোমুখি অবস্থান উত্তাপ ছড়াচ্ছে চারিদিকে। জমে উঠেছে কথার লড়াইও। নতুন মৌসুম শুরুর আগেই দু দলের মুখোমুখি এই লড়াই। গেলবারের চ্যালেঞ্জ কাপ চ্যাম্পিয়নদের সঙ্গে এবারের লড়াইটা লিগ চ্যাম্পিয়নদের। এক দলের সামনে চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখার, আর অন্য দলের লক্ষ্য মৌসুমের শুরুটা একটা ট্রফি জিতে করার। তবে দুই জায়ান্টের এই লড়াইয়ে জিতবে কে? নতুন মৌসুমে 5টি ট্রফি জয়ের মিশন বসুন্ধরা কিংসের সামনে। সঙ্গে আছে নতুন কোচিং প্যানেল আর কিউবা মিচেল সহ আরও বেশ কয়েকজন বিদেশি ফুটবলার। লোকাল ও বিদেশিদের মিলিয়ে ব্যালেন্সড দলে পরিণত হয়েছে কিংস। আর কিংসের বেশ কয়েকজন ফুটবলার জাতীয় দলের ডিউটিতে নেপালে যাওয়ায় প্রস্তুতিও ভালো হয়েছে তাদের। জানিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বসুন্ধরার জায়ান্টরা। গেলবারের চ্যালেঞ্জ কাপ জয়ী দলটার সামনে এবার বড় চ্যালেঞ্জ মোহামেডানকে হারিয়ে শিরোপা ধরে রাখার, যে মিশনে নিজেদেরই ফেভারিট মানছে কিংস। বসুন্ধরা সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করে, এবং আমরা গতবারও চ্যাম্পিয়ন চ্যালেঞ্জ কাপে। তো আমরা ওইভাবেই প্র্যাকটিস করছি লাস্ট 1 মান্থ। তো আমরা চেষ্টা করব কোচ আমাদেরকে যেভাবে মাঠে খেলার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে ওইভাবে মাঠে খেলার এবং ট্রফি জেতার। গতবার যেটা ছিল যে আমাদের হয়তো স্ট্রাইকিংয়ে একটু প্রবলেম ছিল। এখানে আমাদের স্ট্রাইকিং এবং অন্য যে পজিশনগুলো দুর্বলতা ছিল সেগুলো নিয়ে ম্যানেজমেন্ট কাজ করেছে, এবং আমার কাছে মনে হয় গতবার চেয়ে অনেক বেটার একটা আমরা টিম পেয়েছি। সেক্ষেত্রে প্রতিপক্ষকে আমরা সেটা কখনোই দেখি না। সবসময় চেষ্টা করি যে যেই প্রতিপক্ষ হোক তাদের সাথে সর্বোচ্চ দিতে চেষ্টা করতে। সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে মোহামেডান বা যে কোনো টিমই হোক না কেন শিরোপার জন্য খেলা। এদিকে গেলবারের লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের জন্য সবচেয়ে বড় ভরসার নাম ছিল সুলেমান দিয়াবাতে। যদিও সে ঘাটতি সামলে উঠতে লিগের সর্বোচ্চ গোলদাতা স্যামুয়েল বোটাংয়েই ভরসার প্রতীক তাদের। সঙ্গে অভিজ্ঞ দেশিদের নিয়ে আশাবাদী সাদা কালোরা। কিংসকে ফেভারিট মানলেও নিজেদের প্রস্তুতি আর দল নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে আলফাজের দল। ঘরের মাঠে চমক দেওয়ার অপেক্ষায় মোহামেডান। আমরা তো 100% আশা করতেছি। দুই টিমের ইচ্ছা আছে, সবাই দুই টিমের ইচ্ছা আছে যে চ্যাম্পিয়ন হওয়ার। এখন যে ভালো খেলবে সেই চ্যাম্পিয়ন হবে। আমাদের টিম নিয়ে আমরা আশাবাদী যে চ্যাম্পিয়ন হবো আমরা। মৌসুমের লক্ষ্য আসলে আমরা তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন,
আমাদের লক্ষ্য থাকবে এরকম চ্যাম্পিয়ন হওয়ার। মাঠে জয়ের জন্য নামবো। ম্যাচটা আসলে 50-50 ম্যাচ আমার কাছে মনে হয়, এবং যদিও আমাদের চেয়ে স্ট্রং টিম বসুন্ধরা, তারপরে আমরা ছেড়ে কথা বলবো না। তবে কিংসকে ঘরের মাঠে ছেড়ে কথা বলবে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাজিন খন্দকার, সময় সংবাদ। অপ্রস্তুত এবং জোড়াতালির এক স্টেডিয়ামে মৌসুমের প্রথম ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কুমিল্লায় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের ভাঙাচোরা গ্যালারি আর মাঠের লম্বা লম্বা ঘাসের মধ্যেই অনুশীলন করেছে দুই দল। এই মাঠ কোনোভাবেই একটি টুর্নামেন্টের ফাইনাল আয়োজনের উপযোগী নয় বলে মন্তব্য মোহামেডান ফুটবলারদের। তবে সমাধানের পথ না বের করে একে অপরকে দোষারোপ করে গেলেন জেলা ক্রীড়া কর্মকর্তা এবং বাফুফে কর্মকর্তা। কুমিল্লা থেকে বাহার রায়হানের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। এটা কুমিল্লা জেলার একমাত্র মানসম্পন্ন স্টেডিয়াম। ধর্মসাগরের কোল ঘেঁষে ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের নামে এই স্টেডিয়ামটি শহরের অন্যতম একটি দর্শনীয় স্থানও। 2016 সালে 32 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্টেডিয়ামটিকে সংস্কার করা হয়। এরপর থেকেই বিভিন্ন টুর্নামেন্ট এবং লিগে মাঠটিকে ব্যবহার করে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঢাকা আবাহনী, মোহামেডান এবং কখনো কখনো বসুন্ধরা কিংসেরও হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়েছে মাঠটি। কিন্তু সময়ের সঙ্গে স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ কার দায়িত্বে হবে তা নিয়ে টানাপোড়েন চলেছে সব সময়। বাফুফে, জেলা ক্রীড়া সংস্থা আর ক্লাবগুলোর এই দড়ি টানাটানির ফল আজকের স্টেডিয়ামের বেহাল দশা। চ্যালেঞ্জ কাপের ফাইনালের আগে যখন অনুশীলনে ব্যস্ত দুই দলের ফুটবলাররা, তখন খেলোয়াড়দের নৈপুণ্য দেখার চেয়েও তাদের ইনজুরি আক্রান্ত হওয়ার ভয় পেয়ে বসেছে ক্লাবগুলোকে। বড় বড় ঘাস, এবড়ো থেবড়ো মাঠ ভয় ধরিয়ে দিয়েছে ফুটবলার এবং কোচদের মধ্যে। মাঠের অবস্থা তো আসলে এতটা ভালো না, খুব ডিফিকাল্ট হয়ে যাবে কালকে খেলার জন্য। মাঠ অনেক নরম, খেলোয়াড়রা ভালো খেলারই চেষ্টা করে, বাট যদিও মাঠ অনুপযোগী, আরও আগের থেকে প্রস্তুতি নিলে হয়তো মাঠটা আরও ভালো হতো, ফুটবলটা আরও সুন্দর হতো। তো আসলে এই মাঠটা এখনও খেলার জন্য উপযোগী না, তারপরেও খেলতে হবে। এরকম স্টেডিয়ামে খেলা আয়োজনের কোনো বিকল্প নেই আপাতত বাফুফের সামনে। তারা বরং দায় চাপালেন জেলা ক্রীড়া সংস্থার দায়সারা ভাবের ওপর। যদিও জেলা ক্রীড়া সংগঠকদের অভিযোগ, ফেডারেশনের অবহেলার কারণেই এই দশা আজ স্টেডিয়ামের। লজিস্টিক সাপোর্ট নাই, এই ঘাস কাটার মেশিন নেই অনেক দিন যাবৎ। দীর্ঘদিন আপনি জানেন গত 18 বছর এই ধরনের ফান্ডই ছিল না। মোহামেডান করছে, আয়োজন করছে, এরা এই ব্যবস্থা করবে। কিন্তু দেখতেছিলাম যে মোহামেডানও আমরা চিঠি দিয়েছি, মোহামেডানও অনাগ্রহ প্রকাশ করতে। স্বাভাবিক কারণে আমরা নিজ থেকে উদ্যোগ নিয়ে এই কাজটা করাচ্ছি। মাঠে খেলা গড়াইতেছে, আশা করি সামনের দিকে বড় খেলাগুলিতে মাঠ আরও সুন্দর হয়ে যাবে অল্প কিছুদিনের ভিতরে। এদিকে এই ঘটনায় কোনো পক্ষকেই দোষারোপ করতে রাজি নন স্থানীয় সাবেক খেলোয়াড়রা। তাদের একটাই দাবি, নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে দ্রুত মাঠটাকে খেলার উপযোগী করে তুলবেন দায়িত্বরতরা। আমরা আসলে কাউরে দোষ দেইনি, এটা হলো আমাদের সবারই সমন্বিতর অভাব। যতটুকু প্রয়োজন ছিল সবাই মিলে এই মাঠটাকে গতবারের যে খেলাটা হয়েছে ওইটার থেকেই চালু করা, মানে কন্টিনিউ করা উচিত ছিল। দর্শককে বলবো আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ এই মাঠ পরিপূর্ণভাবে আমরা সবাই সহযোগিতায় আমরা সুন্দর একটা মাঠ উপহার দিব ভবিষ্যতে। চলতি মৌসুমেও ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামটিতে আয়োজন করা হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তবে এবছর কাদের হোম ভেন্যু থাকছে তা এখনো নিশ্চিত করেনি বাফুফে। সময় সংবাদ, কুমিল্লা। আবারও এশিয়া কাপ, আফগানিস্তানের বিপক্ষে 6 উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা এবং সেই সঙ্গে একই সঙ্গে বাংলাদেশের সুপার 4 নিশ্চিত হয়েছে। আবুধাবিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন, আমরা সরাসরি আবারও তার সঙ্গে যুক্ত হব। সাব্বির, একটা অভিনন্দন জানাতে চাই বাংলাদেশের সমর্থক যারা আসলে এই ম্যাচটা শেষ পর্যন্ত ফলো করেছেন, তাদেরকে অভিনন্দন। কারণ বাংলাদেশ দল অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে সুপার 4-এ নিজেদের কাঙ্ক্ষিত জায়গাটা অর্জন করতে পেরেছে। কৃতিত্ব দিতে হবে শ্রীলঙ্কাকে। তারা এত বড় একটা টার্গেট যেভাবে সহজ করে জিতেছে, তাতে বাংলাদেশ দলের কাজটাও সহজ হয়ে গিয়েছে এবং এর মাধ্যমে সবশেষ টি-20 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট আফগানিস্তানকে বিদায় ঘণ্টা বাজিয়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যাচ্ছে সুপার 4-এর পরের রাউন্ডে এবং এর মাধ্যমে বাংলাদেশ দলের কিন্তু বাড়ি ফিরতে হচ্ছে না এবং তারা আরও 3টা ম্যাচ পাচ্ছে, যে 3টা ম্যাচের মাধ্যমে নিজেদের ভুল ত্রুটি শুধরে আবারও চেষ্টা করতে পারবে এই টুর্নামেন্টের শিরোপা জয়ের যে লক্ষ্য তারা আগে থেকে ঠিক করেছিল সেই লক্ষ্যের জন্য ছুটে যাওয়া। এবং বাংলাদেশ দলের এক্ষেত্রে আসলে শ্রীলঙ্কাকে একটা বড় কৃতজ্ঞতা দেওয়া উচিত। বাংলাদেশ শ্রীলঙ্কার যে রাইভালরি,
নাগিন ড্যান্স থেকে শুরু করে টাইমড আউট সব কিছু একপাশে ফেলে বাংলাদেশ দল আজকে শ্রীলঙ্কার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেই পারে, কারণ বাংলাদেশ দল নিজেরা না পারলেও শ্রীলঙ্কার উপর ভর করে তারা কিন্তু আফগানিস্তানকে টপকে পরের রাউন্ডে যাচ্ছে। এবং আফগানিস্তান যারা কিনা নিজেদের ব্যাটিং ইনিংসের শেষে এসে টি-20 সুলভ ইনিংস খেলে একটা বড় পুঁজি অর্থাৎ 169 রানের একটা বড় পুঁজি পাবার পরেও শ্রীলঙ্কা দলেরকে হারাতে পারেনি। এক্ষেত্রে কুশাল মেন্ডিসকে একটা বড় কৃতিত্ব দিতে হবে। কুশাল মেন্ডিসের 50-তে চড়ে শ্রীলঙ্কা খুব সহজেই জয়টা তুলে নিয়েছে এবং কখনোই মনে হয়নি শ্রীলঙ্কা এই ম্যাচের বাইরে কিংবা শ্রীলঙ্কার উপরে কোনো প্রেশার রয়েছে। এবং সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা দল যেভাবে রান চেজিং করছে তাতে আসলে শ্রীলঙ্কাও এই টুর্নামেন্টের অন্যতম টপ ফেভারিট শিরোপা জয়ের জন্য। এবং শ্রীলঙ্কা দলের জন্য পরবর্তীতে বড় বড় পরীক্ষা অপেক্ষা করছে সুপার 4 রাউন্ডে, সেখানে তারা ভারত পাকিস্তানের মতন দলের মুখোমুখি হবে। অন্যদিকে তারা পাচ্ছে বাংলাদেশকে, যে ম্যাচটা হবে 20 তারিখে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যে ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হবে। এবং বাংলাদেশ দলের জন্য এই পরীক্ষাটা সব থেকে অপেক্ষাকৃত সহজ বলা চলে, কারণ এরপরে শ্রীলঙ্কার পরেই কিন্তু ইন্ডিয়ার মুখোমুখি হতে হবে, যারা কিনা এই টুর্নামেন্টের হট ফেভারিট। এবং ইন্ডিয়া যে ধরনের ক্রিকেট খেলছে তাতে এই টুর্নামেন্টে তাদের সাথে কম্পিট করতে পারবে এমন দলও আসলে খুব কঠিন। তবে আপাতত সব কিছু একপাশে ঠেলে বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপ ব্যস্ততাটা আরও বাড়লো এবং বাংলাদেশ দল সুপার 4-এ যে জায়গাটা নিয়ে নিল তাতে দুবাই থেকে আপাতত তাদের বাড়ির টিকিট ধরতে হচ্ছে না। আপাতত তারা প্রস্তুতি শুরু করে দিতে পারে এবং আগামীকালকে আইসিসি একাডেমিতে প্রথমবারের মতন সুপার 4-কে সামনে রেখে অনুশীলন করবে লিটন কুমার দাসের দল। 20 তারিখে তাদের প্রথম ম্যাচ, তার আগে আগামীকালকে তারা একটা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবে, যেখানে দলের লক্ষ্য, প্রস্তুতি, বর্তমান পরিস্থিতির কথা তারা জানাবে সেখানে। এবং তারা চাইবে যে এখান থেকে আসলে তারা যে সুযোগটা পেয়েছে সেই সুযোগটা কাজে লাগিয়ে এশিয়া কাপ জয়ের যে লক্ষ্য সেটার জন্য অন্তত চেষ্টা করা। কারণ গ্রুপ পর্বে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারেনি, হংকং থেকে শুরু করে শ্রীলঙ্কার সাথে তো তারা একটা বড় ব্যবধানে হেরেছে, আফগানিস্তানের বিপক্ষে জিতলেও তাদের মিডল অর্ডার সেভাবে খেলতে পারেনি। অর্থাৎ এই টুর্নামেন্ট জয়ের জন্য বাংলাদেশকে অনেকগুলো জায়গাতে কাজ করতে হবে। এই টুর্নামেন্ট জেতার জন্য বাংলাদেশ দলকে আরও পরিণত হতে হবে এবং সেই পরিণত হওয়ার জন্য বাংলাদেশ দলের সামনে খুব বেশি সময় নেই। বাংলাদেশ দল চাইবে এই অল্প সময়ের মধ্যে নিজেদেরকে গুছিয়ে নিয়ে এই টুর্নামেন্টের জন্য নিজেদেরকে তৈরি করা, কারণ গ্রুপ পর্বের সেই সহজ পরীক্ষা কিন্তু এখন শেষ এবং বাংলাদেশ দলের সামনে এখন কঠিনতর পরীক্ষা অপেক্ষা করছে, যেখানে আসলে শুরুটা হবে শ্রীলঙ্কার বিপক্ষে 20 তারিখের পরে বুধবারে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল খেলতে নামবে। বাংলাদেশ দলের বোলিং ইউনিটটা বেশ শক্তিশালী, তবে তাদের ব্যাটিংটা কিন্তু বরাবরই দুশ্চিন্তার কারণ। সবশেষ ম্যাচে তারা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিল, সেই পরীক্ষা নিরীক্ষা হয়তো সুপার 4-এ তারা করার সুযোগ পাবে না। তবে বাংলাদেশ দল যে সুযোগটা পেল, যেখানে তারা আসলে সুপার 4-এ খেলার যোগ্যতা অর্জন করলো, এ ধরনের সুযোগ পাওয়ার পরে বাংলাদেশ দলের সামনে ভালো ক্রিকেট খেলার বিকল্প আসলে নেই। এবং বাংলাদেশ দল আজকে এই ম্যাচটা দেখে অবশ্যই এখন কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারবে। আমার কাছে সংযুক্ত আরব আমিরাত থেকে এশিয়া কাপ নিয়ে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আইসিসি বা এসিসি টুর্নামেন্টে এমন সমীকরণের দোলাচল বাংলাদেশের সামনে নতুন কিছু না। এবারও এই আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার দর্শকদের যতটা চোখ ছিল, বাংলাদেশের সমর্থকদের চোখটা হয়তো আরও বেশি ছিল। তবে শেষ পর্যন্ত শেষ হাসিটা তাদের মুখেই। শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশও এশিয়া কাপের সুপার 4 নিশ্চিত করে ফেলেছে। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গ, রাতে মাঠে নামছে দুই সাবেক চ্যাম্পিয়ন বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে বার্সা। চোটের কারণে এ ম্যাচেও থাকছেন না লামিন ইয়ামাল। অন্যদিকে এতিহাদে সিটি মুখোমুখি হবে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলির। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো সাবেক ক্লাবের মুখোমুখি হচ্ছেন কেভিন ডি ব্রুইনা। দুই ম্যাচই শুরু হবে রাত 1টায়। হ্যান্সি ফ্লিকের ছোঁয়ায় বদলে গেছে বার্সেলোনা। গেল মৌসুমে ঘরোয়া ট্রেবল জয়ীরা চ্যাম্পিয়ন্স লিগ জয়েরও খুব কাছে ছিল, কিন্তু তাদের যাত্রা থেমে যায় সেমিফাইনালে। নতুন মৌসুমে কাতালানদের লক্ষ্যটা অভিন্ন, দীর্ঘ 1 দশকের অপেক্ষার অবসান করে আবারও ইউরোপ সেরা ট্রফি বার্সেলোনায় নিয়ে আসা। বার্সার চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের শুরুটা হচ্ছে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। দীর্ঘ 22 বছর পর তারা মুখোমুখি হচ্ছে নিউক্যাসল ইউনাইটেডের। দারুণ ছন্দ নিয়ে ইউসিএল অভিযান শুরু করছে ব্লগ-রানা। চলতি মৌসুমে লা লিগায় এখনো অপরাজিত বার্সা। 4 ম্যাচে প্রতিপক্ষের জালে তারা দিয়েছে 13 গোল। ভ্যালেন্সিয়াকে 6-0 গোলে বিধ্বস্ত করার সুখস্মৃতি নিয়েই তারা নামবে সেন্ট জেমস পার্কে। তবে ইনজুরির কারণে নিয়মিত অনেককেই পাচ্ছেন না কোচ। লামিন ইয়ামাল, গাভি, বালদেকে ছাড়াই পরিকল্পনা সাজাচ্ছেন বার্সা বস। চোট কাটিয়ে ফ্র্যাঙ্কি ডিয়ং ফিরলেও শুরুর একাদশে তাকে নাও দেখা যেতে পারে। গেল ম্যাচে বদলি হিসেবে নেমে জোড়া গোল করা রাফিনিয়া থাকবেন স্টার্টিং 11-এই। নামে ভারী নিউক্যাসল কিছুটা পিছিয়ে থাকলেও
তাদের সমীহ করছেন বার্সা বস। ইনজুরির কারণে ইয়ামালকে আমরা পাচ্ছি না, এটা হতাশার। তবে তাকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। যদিও ম্যাচটা আমাদের জন্য সহজ হবে না। নিউক্যাসলের দারুণ কিছু ফুটবলার আছে, আমাদের দল হিসেবে ভালো খেলার বিকল্প নেই। আমাদের ভালোভাবে ডিফেন্ড করতে হবে। এই ম্যাচের জন্য আমরা মুখিয়ে আছি। বিগ ম্যাচে নামার আগে নিউক্যাসল অনুপ্রেরণা খুঁজতে পারে অতীত থেকে। 27 বছর আগে ঘরের মাঠে বার্সাকে হারিয়েছিল ম্যাকপাইস। ইউসিএলে বার্সার বিপক্ষে 4 দেখায় ওই একটাই জয় নিউক্যাসলের। যদিও দল নির্বাচন নিয়ে কোচ এডি হাও আছেন বিপাকে। চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন 2 নতুন সাইনিং জেকব র্যামসি ও ইয়োয়ান ইউইসা। কোচকে ভরসা রাখতে হচ্ছে অ্যান্থনি গর্ডন ও নিক ওয়েলটেমেডের ওপর। আরেক ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও নাপোলি। গেল মৌসুমটা ভালো কাটেনি সিটির। নতুন মৌসুমেও খুব একটা ছন্দে নেই তারা। টানা 2 ম্যাচ হারের পর ডার্বিতে ইউনাইটেডকে হারিয়েছে পেপ গার্দিওলার দল। চ্যাম্পিয়ন্স লিগ অভিযানটা তাদের শুরু হচ্ছে কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়েই। তার উপর ইনজুরি সমস্যা তো আছেই। নিজেদের মাঠে খেলা হলেও ওমর মারমুশ, রায়ান চেরকি, মাতেও কোভাচিচদের ছাড়াই মাঠে নামতে হবে সিটিকে। এই ম্যাচে 1 গোল করলেই ইউসিএল ইতিহাসে দ্রুততম 50 গোলের মাইল ফলকে স্পর্শ করবেন আর্লিং হল্যান্ড। অবশ্য নাপোলির জন্য ম্যাচটা সহজ হবে না। কোন ইংলিশ ক্লাবের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ জয়ের রেকর্ড নেই ইতালিয়ান জায়ান্টদের। তবে একজনের জন্য ম্যাচটা বিশেষ হতে যাচ্ছে, তিনি কেভিন ডি ব্রুইনা। 10 মৌসুম সিটিতে পার করে মাত্রই যোগ দিয়েছেন নাপোলিতে। প্রথমবারের মতো সাবেক ক্লাবের মুখোমুখি হবেন বেলজিয়ান মিডফিল্ডার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 1 দশক পর শীর্ষস্থান ফিরে পেয়েছে স্পেন। মোট 1875.37 পয়েন্ট নিয়ে সবার উপরে ইউরো চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনাকে টপকে র্যাঙ্কিংয়ের 2-এ জায়গা করে নিয়েছে ফ্রান্স। এদিকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে হারের প্রভাব পড়েছে আর্জেন্টিনার র্যাঙ্কিংয়ে। 2 ধাপ পিছিয়ে র্যাঙ্কিংয়ের 3-এ নেমে গেছে লিওনেল মেসির দল। এছাড়া বলিভিয়ার বিপক্ষে হারের প্রভাব পড়েছে ব্রাজিল ফুটবল দলের র্যাঙ্কিংয়েও। 1 ধাপ পিছিয়ে 6-এ নেমেছে তারা। ব্রাজিলের আগের জায়গা দখলে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এবারে র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ 10 ধাপ উন্নতি হয়েছে স্লোভাকিয়ার, আর সর্বাধিক 9 ধাপ অবনতি ঘটেছে জিম্বাবুয়ে ফুটবল দলের। এদিকে র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসেনি বাংলাদেশ ফুটবল দলের। আগের মতোই 184 নম্বরে আছে লাল সবুজের প্রতিনিধিরা। ইন্টার মায়ামি সমর্থকদের জন্য সুখবর। একাধিক বছরের জন্য ক্লাবের সঙ্গে চুক্তি করতে রাজি হয়েছেন লিওনেল মেসি। চুক্তি নবায়নের খুব কাছাকাছি আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক। 2 পক্ষ একমত হলেই মেজর লিগ সকার কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হবে অনুমোদনের জন্য। ক্যারিয়ারের শেষ সময় পর্যন্ত মেসিকে মায়ামিতে রাখতে সব ধরনের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন হোর্হে মাস। লিওনেল মেসি যে কোনো ক্লাবের কাছে সোনার ডিম পাড়া হাঁস। মেসি থাকা মানেই পুরো দুনিয়ার চোখ সে ক্লাবের দিকে, তাই তাকে ধরে রাখতে চেষ্টার কমতি রাখে না ক্লাবগুলো। 2023 সালের 15ই জুলাই পিএসজিতে নানা তিক্ত অভিজ্ঞতা শেষে যোগ দিয়েছিলেন ইন্টার মায়ামিতে। 2.5 বছরের সে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে দ্রুতই। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরই ক্লাবকে প্রথমবারের মতো লিগস কাপের শিরোপা উপহার দেন মেসি। গত মৌসুমের সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে মেজর লিগ সকারে নিয়মিত মৌসুমের সেরা দলের পুরস্কার সাপোর্টার্স শিল্ড জয় করে নেয় মায়ামি। পরে মূল ট্রফির লড়াইয়ে তারা হেরে যায় প্লে অফে। এবছরও লিগস কাপের শিরোপার কাছাকাছি গিয়েও স্বপ্ন ভাঙার বেদনা নিয়ে ফিরতে হয়েছিল মায়ামিকে। ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে হারার ম্যাচে প্রতিপক্ষ দলের সাপোর্ট স্টাফের গায়ে থুথু ছিটিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন সুয়ারেজ। হারের লজ্জার পাশাপাশি নানা বিতর্ক নিয়ে ঘরে ফিরতে হয়েছিল মেসিদের। মেসির চুক্তির মেয়াদ শেষের দিকে হয় অনেক ক্লাবই আগ্রহ দেখিয়েছে তাকে দলে ফেরাতে, কারণ মেসিকে পাওয়া মানে আর্থিকভাবে লাভবান হওয়া নিশ্চিত। তাই তো আর কোনো ঝুঁকি নেয়নি ইন্টার মায়ামি। এবার আর্জেন্টাইন তারকার সঙ্গে একাধিক বছরের চুক্তি করতে যাচ্ছে ফ্লোরিডার ক্লাবটি। এরই মধ্যে চুক্তি নবায়নের খুব কাছাকাছি পৌঁছে গেছে দুপক্ষ। সবকিছু ঠিক হয়ে গেলেই মেজর লিগ সকার কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। 2025 সালে ইন্টার মায়ামির জার্সিতে 36টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। গোল করেছেন 28টি, অ্যাসিস্ট আছে 14টি। এই মুহূর্তে ক্লাবের সর্বোচ্চ গোলদাতাও তিনি। ফ্লোরিডার ক্লাবটিতে যোগ দেওয়ার পর মায়ামির হয়ে মেজর লিগ সকারে তার গোল 46 ম্যাচে 41টি। সব প্রতিযোগিতা মিলিয়ে 62 ম্যাচে তার গোল 54টি। গোলে অ্যাসিস্ট আছে 27টি।
ইন্টার মায়ামির কো ওনার হোর্হে মাস আগেই জানিয়েছিলেন ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত দক্ষিণ ফ্লোরিডার ক্লাবটিতে মেসিকে রাখতে চান তারা এবং এখান থেকে মেসি যাতে খেলা শেষ করতে পারেন সে চেষ্টা করতেও বদ্ধপরিকর মায়ামি। আর এ কারণেই আর্জেন্টাইন তারকার সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করতে যাচ্ছে ইন্টার মায়ামি। পারভিন আক্তার, সময় সংবাদ। বেলুন বিক্রেতা খুদে ফুটবলার রিয়াদের হাতে বিএনপির পক্ষ থেকে তুলে দেওয়া হলো উপহার সামগ্রী। উত্তরার কাঞ্চনপুর ফুটবল একাডেমিতে রিয়াদকে উপহার তুলে দেন সাবেক অধিনায়ক আমিনুল হক। কদিন আগেই রিয়াদের ফুটবল খেলার সব দায়িত্ব নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রশিক্ষণ, লেখাপড়া থেকে শুরু করে ভরণ পোষণেরও দায়িত্ব নেয় সাদা কালোরা। রিয়াদের পাশে দাঁড়ান সাবেক অধিনায়ক ও সাফ জয়ী গোলরক্ষক আমিনুল হক। এবার রিয়াদের একাডেমি কাঞ্চনপুর ফুটবল একাডেমিতে তার হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হলো। এবং আবারও আমাদের বাংলাদেশের আনাচে কানাচে থাকা সকল প্রতিভাবান খেলোয়াড়কে আমরা একটি জায়গায় আবদ্ধ করে আমরা বাংলাদেশকে একটি ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনের বাংলাদেশ প্রদানের মাধ্যমে আমরা সামাজিকভাবে রাজনীতিতে যেভাবে আমরা গুণগত পরিবর্তন আনতে চাচ্ছি, ঠিক একইভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের একটি সামাজিক একটি পরিবর্তন আমরা আনতে চাই। এদিকে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পাওয়ায় নিজ জেলায় সংবর্ধনায় সিক্ত হলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি। সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, ডিজিএফআই এর উপপরিচালক রেজাউল ইসলাম চৌধুরী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরা থেকে উঠে এসেছেন সাবিনা খাতুন সহ অসংখ্য প্রতিভাবান ক্রীড়াবিদ। তাদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আরও ক্রীড়াবিদ যেন এই জেলা থেকে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরতে পারে সেই বিষয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সরকারের কাছে সহযোগিতা চান আফিদা। গত জুলাইয়ে ইতিহাস গড়ে নারী এশিয়ান কাপে জায়গা করে নেয় নারী দল। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আসরে যেন ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপেও জায়গা করে নিতে পারে নারীরা, সেই বিষয়েও সবার কাছে দোয়া চেয়েছেন আফিদা। ক্রীড়া উপদেষ্টার সাথে পার্সোনালি কথা বলি যে স্যার আমাদের সাতক্ষীরাতে একটি মাত্র স্টেডিয়াম আছে, তাও ওটা অসম্পূর্ণভাবে পড়ে আছে, সেটা দ্রুত ঠিক করা হোক। আর আপনার মন্ত্রণালয়ে আমাদের জেলা প্রশাসক মহোদয় থেকে একটা কাগজপত্র জমা দেওয়া হয়েছে যে ওখানে ক্রীড়া কমপ্লেক্সের জন্য আপনি যদি এটা দ্রুত বাস্তবায়ন করেন তাহলে আমাদের সাতক্ষীরা গ্রামটা আরো ভালো হয়। উনি বললো যে আমি এটা দেখবো, অবশ্যই তুমি যেহেতু বলছো আমি এটা অবশ্যই করার চেষ্টা করব। আবারও স্বাগত খেলা সভায়। নওগাঁর হাসাই গাড়ি বিলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা। চমৎকার এই আয়োজন দেখতে বিল পাড়ে ঢল নামে হাজারো মানুষের। প্রতিযোগীদের বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর পানির বুকে ক্ষিপ্র গতিতে এগিয়ে চলা মাতিয়ে রাখে হাজারো দর্শককে। এম আর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। আগে থেকেই ঘোষণা ছিল এই আয়োজনের, তাই বৃহস্পতিবার দুপুর থেকে আশপাশের গ্রামসহ জেলা শহর থেকেও হাজারো মানুষ ছুটে আসে নওগাঁর হাসাইগাড়ি বিলে। বর্ষায় পানিতে টয়টুম্বুর থাকা হাসাইগাড়ি বিলকে স্থানীয়ভাবে মিনি কক্সবাজার বলা হয়। প্রতিদিন এই বিলের সৌন্দর্য উপভোগে অগণিত মানুষের ঢল নামে। আর নৌকা বাইচের খবরে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে দর্শনার্থীদের ঢল আরও কয়েক গুণ। পঙ্খিরাজ, ঝড়ের পাখি, দ্বীপরাজ, সোনারতরী এবং ময়ূরপঙ্খী এমন বাহারি নামের প্রতিযোগীদের নৌকা বিলের বিস্তৃত জলে দাপিয়ে বেড়াতে থাকে। নান্দনিক পোশাকে 20 থেকে 22 জনের বাইচের দল মহড়া দেয় বিলের পানিতে। 14টি প্রতিযোগী নৌকার পাশাপাশি আরও অন্তত 20টির বেশি নৌকা দর্শকদের মাতিয়ে তুলতে তাদের কসরত ও নৈপুণ্য তুলে ধরে। আর নৌকা বাইচ ঘিরে অতিথি আনা নেওয়ার পার্বণে উৎসব আমেজে মুখর হয়ে ওঠে বিল পার। নৌকা বাইচের এই প্রতিযোগিতা দেখতে আশপাশের এলাকা থেকে অগণিত বিনোদনপ্রেমী মানুষের ঢল নামে। প্রতিযোগিতার ছলাৎ ছলাৎ শব্দ বিনোদনপ্রেমী মানুষকে আন্দোলিত করে। গ্রামে এই ব্যাসকালাটি যখন অনুষ্ঠিত হয় প্রত্যেকটি পরিবারে একটা উৎসব মুখর হয়ে ওঠে। হাজার হাজার নারী পুরুষ এখানে উপস্থিত হয়েছে। আয়োজকরা বলছেন, আবহমান বাংলার সুস্থ ধারার নান্দনিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই আয়োজন। প্রতিযোগিতাকে দর্শকেরা খুব সুন্দরভাবে মেনে নিয়েছেন
এবং তারা আনন্দমুখর পরিবেশে এখানে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য এসেছেন। নৌকা বাইচের কৌশল ও নৈপুণ্য লড়াই শেষে হাঁসাই গাড়ি ও কুজা গাড়ি বাইচের দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করে আয়োজক কমিটি। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় হয়ে গেল আন্তঃবাহিনীর সাঁতার, ওয়াটার পোলো ও ডাইভিং প্রতিযোগিতা। বনানীতে নৌবাহিনীর সদর দফতর সুইমিং কমপ্লেক্সে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গেল 14 সেপ্টেম্বর শুরু হয় আসর। 5 দিন ব্যাপী প্রতিযোগিতায় 19টি স্বর্ণ, 4টি রৌপ্য এবং 7টি ব্রোঞ্জ পদক জিতে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। আর 4টি স্বর্ণ, 19টি রৌপ্য ও 12টি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। 4টি ব্রোঞ্জ জিতে তৃতীয় হয়েছে বিমান বাহিনী। বিসিবি নির্বাচন নিয়ে নাটক চলছেই, সমাধান হয়নি কাউন্সিলর জটিলতার। নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমির বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ লেজেন্ডস অব রূপগঞ্জের। এবং শুক্রবার চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। শিরোপা ধরে রাখতে মুখিয়ে বসুন্ধরা কিংস, কুমিল্লার মাঠ নিয়ে বিরক্ত মোহামেডান। এই ছিল খেলার সময়। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন শবনম নিবিড়। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।